সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা বলছিলাম যে আমাদের সঙ্গে যোগ দিবেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু, তিনি কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমাদের চ্যানেল 24-এর সহকর্মী আরিফুল ইসলাম। আমরা কথা বলবো সেই একই বিষয় নিয়ে, কেমন চলছে ক্রিকেট বোর্ড, এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আপনারাও যুক্ত হতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আরিফ, প্রথমেই জানতে চাই যে আসলে কেমন চলছে ক্রিকেট বোর্ড। আমরা যে বিষয়টা বেছে নিয়েছি, ক্রিকেট বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু আরও ভালো বলতে পারবেন তিনি যোগ দিলে। তার আগে জানতে চাই যে এক বছরের মধ্যে তিনটা বোর্ডকে আমরা দেখলাম, তিনজন সভাপতিকে। ক্রিকেট বোর্ডে আসলে চতুর্থ সভাপতি কি আসবেন কিনা অক্টোবরে, সেটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। মানে আপনার কাছে কি মনে হয় কেমন চলছে এবং চতুর্থ সভাপতি আসবেন কিনা? চতুর্থ সভাপতি আসবেন কিনা, আমরা যখন ক্রিকেট বোর্ডে যাই সব থেকে বেশি আলোচনা হয় যে নির্বাচনটা কি হচ্ছে বা কিংবা দেশের পরিস্থিতি কাদের হাতে যাচ্ছে, এটার উপর আসলে অনেক অংশে নির্ভর করছে যে চতুর্থ সভাপতি কে হচ্ছে। তবে যে ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সেটা অব্যাহত রয়েছে। আমরা নানা সময় নানা রকমের পরিবর্তন দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে যেটা হচ্ছে কাঠামোগত চেঞ্জ, সেই চেঞ্জগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রিকেট বোর্ডে করার চেষ্টা তাদের মধ্যে বিদ্যমান। আচ্ছা, মানে অক্টোবরের নির্বাচন নিয়ে কি তার মানে একটু সন্দিহান আছেন আপনি? মানে এখনো যেহেতু কার্যক্রম আমরা ওইভাবে দেখছি না, সেই কারণে কি, নাকি আসলে এই এক মাস দেড় মাসে আসলে সেটা সম্ভব? শুধু যে আমি তা নয় রাজীব ভাই, সব থেকে বড় কথা আমরা পরিচালকদের মাঝেও এই ধরনের একটা সন্দিহান দেখতে পাই যে তারা নির্বাচনটা কিভাবে করতে চায়, আদতে করবে কিনা। যখন এই ধরনের প্রশ্ন করা হয় তখন তারা প্রশ্নগুলো এড়িয়ে যায় এবং বলে যে নির্বাচনের ব্যাপারটা পরে, আমরা আগে ক্রিকেট বোর্ডটাকে সাজাতে চাই, যেটা হচ্ছে অন্য অনেক রাজনৈতিক দলগুলো বলে। তাহলে ক্রিকেট বোর্ড সাজানোর প্রশ্ন কি যদি বলি, সেই সাজানোটা কেমন চলছে? মানে একটা বোর্ড থেকে আরেকটা সভাপতি, আমি বোর্ডের খুব বেশি লোক পরিবর্তন হয়নি, বরং বাদ পড়েছেন। একটা সভাপতি থেকে আরেকটা সভাপতি কিংবা তারপরে আরেকজন সভাপতি, এই জায়গাগুলো থেকে আসলে নতুন করে শুরু করতে হচ্ছে, নাকি এক্সিস্টিং যে প্ল্যান সেইভাবেই চলছে বোর্ড? না, আপনি যেমনটা জানেন যে ধরেন একদম এইচআর পলিসি থেকে শুরু করে যে ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা কমিটি নতুন করে সাজাতে চায়, একই সঙ্গে যে তাদের সাব কমিটিগুলো সব কিছুতে তারা চেঞ্জ আনছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটে এই যে লাস্ট দুইটা জয়, এবং সেই জয়ে কিন্তু কিছুটা ধারা চেঞ্জ হয়েছে। এখন আগে মন খারাপ নিয়ে কাজ করতে, এখন একটু হাসি মুখে দেখা যায় যে পরিচালকরা কাজ করছেন। তার মানে কি, মানে আমি যদি বলি যে ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল, দুই সাবেক অধিনায়ক, দুইজনের সাথে দুই রকমের সম্পর্ক ছিল বোর্ড পরিচালকদের। তা তো বটেই। এবং আপনি যদি দেখেন যে যদি প্রকাশ্যেই, তো আমাদের 24-এর রিপোর্টে আমরা দেখেছি যে ফারুক আহমেদ বলেছেন যে অন্য পরিচালকরা তাকে সহযোগিতা করছেন না। আমিনুল ভাইয়ের ব্যাপারে কিন্তু আমরা এখনো সেটা দেখিনি। এই ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত চলছে ক্রিকেট বোর্ডে। এবং ক্রিকেট বোর্ডে আমিনুল ইসলাম আসার পর বেশ কিছু পরিবর্তন হয়েছে, সহ সভাপতি দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে, বেশ কিছু পরিচালককে বিভিন্ন ধরনের পদও দেওয়া হয়েছে কিংবা ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা ফারুক আহমেদের বোর্ডের সময় ছিল না। তার মানে কি সবাই এক হয়ে কাজ করছেন, যে 9, 10, 11 জনই আছেন তারা এক হয়ে কাজ করছেন কিনা? কিন্তু দেখেন পরিচালকের সংখ্যাটা কিন্তু কম, ডিপার্টমেন্ট বেশি, সংখ্যা কম। ওই আগের মতোই প্রেশারটাই তাদের রয়েছে কাজের ক্ষেত্রে। কিছুক্ষণ পর মিঠু ভাই আসবেন, এই বিষয়গুলো নিশ্চয়ই তিনি আরো ডিটেল বলবেন। বাট দ্য থিং ইজ দ্যাট যে এখন পর্যন্ত যে যার কাজ ওই যে আগের মতোই, যে একজন 3-4টা ডিপার্টমেন্ট সামলাচ্ছেন। এখানে একটু আমার মনে হয় যে ঘাটতি রয়ে গেছে, যে সবাই প্রপার যে সমন্বয় করা সেটা করতে পারছেন না তারা। এবং প্রকাশ্যে আমরা 4 থেকে 5 জনকেই কিন্তু দেখছি। আমিনুল ইসলাম বুলবুল যদি বলি, নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা এবং আকরাম খান, মানে এই 4-5 জনকেই তো আমরা মূলত দেখছি। এবং এই 4-5 জনই ঘুরে ফিরে থাকে, এবং এর বাইরে যারা আছেন তারা আপনি পুরো সারা বছর জুড়ে তাদের দেখবেন না আসলে ওই অর্থে তারা কথা বলছেন। মানে সেটা কি মানে এই অন্তর্বর্তী সিচুয়েশনের জন্য, নাকি আপনি ওভারঅলি যদি যখন পূর্ণাঙ্গ বোর্ড রান করতো তখনও কিন্তু আমরা এই 5-6 জনকেই কিংবা 6-7 জনকেই আমরা দেখতাম? যে কোনো ক্ষেত্রেই তো রাজীব ভাই, যে আপনার স্পোক পারসন কিন্তু কম বাংলাদেশ ক্রিকেটে। সেখানে কে কথা বলবেন কিংবা কে আসলে অনেক কিছুর ব্যাপারগুলো সামনে নিয়ে আসবেন, এই ধরনের কিন্তু আমরা ওই ধরনের কাউকে পাই না। এই ঘুরে ফিরে আকরাম ভাই আসেন, ইফতেখার রহমান মিঠু, এবং বলতে পারি যে বুলবুল ভাই এখন যোগ দিয়েছেন। তিনি দেখা যায় সপ্তাহে 3-4 দিন হয়তো গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন। আচ্ছা, তার মানে ডিসেন্ট্রালাইজেশনের যে চেষ্টা, সেখানে মূল বোর্ডেই একটু ঘাটতি রয়েছে। ডিসেন্ট্রালাইজেশনের চেষ্টা চলছে এখন পর্যন্ত। আপনি দেখি যে বিভিন্ন হচ্ছে, আপনি চট্টগ্রাম বলেন কিংবা ওই যে সিলেট বিভাগে আসলে দিতে চাচ্ছে, তো এই ব্যাপারগুলো তো চলমান প্রক্রিয়া। হ্যাঁ, মানে এই চলমান প্রক্রিয়া আপনার কি মনে হয় যে ডিসেন্ট্রালাইজেশনটা কি হবে মানে এই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে? এবং সেটা তো তার হচ্ছে প্রথম স্বপ্ন, ট্রিপল সেঞ্চুরির হচ্ছে ফার্স্ট হচ্ছে। তিনি যেটা চান যে ক্রিকেটটাকে সব জায়গায় ছড়িয়ে দিতে, যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো। আর এটা তো আর নতুন কিছু নাই যে 15 বছর ধরেই পাপন ভাই
তাদের আমলে বলে এসেছেন এবং এখনো সেটা চলছে। কিন্তু বাস্তবতা হবে কিনা মানে আপনি একটু সন্দিহান মনে হচ্ছে আমার কাছে কথায়। এখন সেটা তো বাংলাদেশের অনেক পুরনো একটা কথা যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো হবে, এখন সেটা কিভাবে করবে, কোন রূপরেখায় দিবে, যেখানে হচ্ছে আপনার ধরেন প্রেস কনফারেন্সে এক পরিচালকের নাম দেওয়া হয়, পরবর্তীতে আমরা যখন নিউজ ঘাটাঘাটি করি তখন দেখি যে অন্য এক পরিচালক সেটা দায়িত্বে, যেমন আকরাম খান তিনি চট্টগ্রাম জোনের দায়িত্বে পেয়েছেন, কিন্তু অন্য যারা আছেন পরিচালক আছেন তারা নিজেরাও বলতে পারেন না আসলে অ্যাকচুয়ালি কে। তো তাদের মধ্যেও তো সমন্বয়ের ঘাটতি রয়েছে। আমি ইফতেখার রহমান মিঠু তিনি কিছুক্ষণ পর যোগ দিবেন, তিনি প্রেস কনফারেন্সে ভুল তথ্য দিয়েছেন। মানে নানা ধরনের মানে মিস আন্ডারস্ট্যান্ডিং কিংবা সমন্বয়হীনতার কথাটা রয়ে গেছে। যেটা আমি যেটি বলি, আমিনুল ইসলাম বুলবুলের ক্ষেত্রে আপনার কি মনে হয়েছে যে ওনার পজিটিভ দিক কোনটা এই বোর্ডে? আমি ফারুক আহমেদ কিংবা নাজমুল হাসান পাপনের কথা বলছি না, মানে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে উনার পজিটিভিটি কি দেখেছেন বোর্ড পরিচালনায় এই অল্প কয়দিনেই? চেষ্টা, উনি ভীষণ রকম পরিশ্রমী, চেষ্টা করছেন। তবে আমি বলতে পারি যে ধরনের আসলে আমরা অনেক তথ্য শুনি, যেহেতু আমরা ক্রিকেট বোর্ডে যাই, উনি পলিটিক্সটা বুঝতে পেরেছেন যে এখানে অনেক পলিটিক্স রয়েছেন এবং তিনি বলেন, মানে বিশ্বস্ত সূত্রেই বলি, যে এখানে টিকে থাকা কঠিন। তিনি সেই বাস্তবতা স্বীকার করে নিয়েছেন এবং বলে, আল্লাহ আমি যদি কোনো মতে সম্মান নিয়ে কাজটা করতে পারি, মানে ওনার হচ্ছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত থেকে পরিশ্রম করে যাচ্ছেন, উনি তো ক্রিকেটের মানুষ, অন্য কোনো কিছুর সাথে জড়িত নয়। এখন চেষ্টা করছেন সবাইকে সমন্বয় করে তার যে কাজ সেটা করে যাওয়া। এমনি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন কিংবা কোচিং ওনার মানে শক্তির জায়গা, সেইটাই আপনার মনে হয় কিনা যে পরিবর্তন আসবে? আমরা যেটা বলছিলাম যে পুরো ক্রিকেট বোর্ডের কাঠামোটা উনি এইচআর পলিসিটা আসলে ঢেলে সাজাতে চান, জেলার ক্রিকেটগুলোকে নিয়ে তিনি ভাবতে চান, কোচিং মডিউলটা নিয়ে তিনি ভাবছেন। ইতিমধ্যে আমরা দেখেছি কোচদের সাথে তিনি একটা মিটিং করেছেন। মানে এই জায়গাটা ওনার স্ট্রেংথের জায়গা, এইটায় পরিবর্তন আসবে কিনা? এটার সাথেও কি আসলে রাজনীতি জড়িত কিনা? যে ক্রিকেট বোর্ডের কাঠামো কেমন হবে, কার আন্ডারে কে কাজ করবে, কিংবা জেলার ক্রিকেট কে প্রশিক্ষণ দেবেন, সেই জায়গাগুলোতেও কি আসলে রাজনীতি জড়িত কিনা? দেখুন, উনি কদিন আগেই বলছিলেন যে একটা এডুকেশন প্রোগ্রাম তিনি চালু করাতে চান। তিনি সারা দেশে ক্রিকেটটা ওইভাবে ছড়াতে চান। তিনি শুধুমাত্র যে ক্রিকেটারদের নিয়ে ভাবেন তাই নয়, বরং আপনি ম্যাচ রেফারিদের কথা বলতে পারি, আম্পায়ারদের কথা বলতে পারি, ক্রিকেটার তো রয়েছেন, একই সঙ্গে সারা দেশে যারা হচ্ছে তরুণ ক্রিকেটার তাদের নিয়েও তিনি ভাবছেন এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম আসলে আয়োজন করতে যাচ্ছেন। এখন তার একার পক্ষে তো আসলে 64 জেলায় ঘোরা সম্ভব না। এখন সবার সাথে কথা বলে একটা প্রপার পরিকল্পনা করে তারপর সেটা করতে হবে। এখন উনি যেটা করেছেন যে আইসিসিতে কাজ করা তার একটা অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার আলোকে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে বাকিরা সেটা বিশ্বাস করেন এবং উনি প্ল্যান দিচ্ছেন। এখন পুরো ব্যাপারটা নির্ভর করে পুরো কমিটির উপর। একমাত্র আমিনুল ইসলাম যে একাই সব কিছু বদলে দিবেন এটা তো পসিবল না। পুরো কমিটি তো অধিকাংশই আসলে আগের কমিটি কিংবা তার আগের কমিটি থেকেই ধারাবাহিকভাবে চলে আসছেন, মানে তারা তাকে সহযোগিতা করছেন, এটা আপনার মনে হচ্ছে? একটু আগেও আপনি তা বলছিলেন মনে হলো। এখন আমরা উপরে উপরে তো দেখছি সেটা করছেন, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল যখন বলেন যে এইখানকার রাজনীতিতে টিকে থাকা কঠিন, যখন আমরা এই ধরনের কথা শুনতে পাই, সত্য মিথ্যা যাই হোক যখন শুনতে পাই, যদি এটা হয় সেক্ষেত্রে তার জন্য তো চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল যখন যান, প্রথম যেদিন গিয়েছেন, তখনও দেখলাম আমরা জনসমর্থন, মানুষের স্লোগান। তার মানে কি তাকে সবাই বরণ করে নিচ্ছে, কিন্তু সেটা কি কোনো সুযোগ সুবিধা পাওয়ার আশায় কিংবা কোনো ক্রিকেট বোর্ড থেকে কোনো কিছু পাওয়ার আশায় তারা এরকম করছেন, নাকি আসলে সত্যিকারের অন্তর থেকে তাকে সমর্থন দিয়ে এরকম স্লোগান তুলেছিলেন? দেখুন, ওই যে ক্রিকেট বোর্ডে আমরা যেটা দেখি, এতদিন যারা বঞ্চিত ছিল বিভিন্ন উপকমিটি, তারাই গিয়ে ওখানে হাজির হন এবং বুলবুল ভাই তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু তিনি যখন ওই যে বিসিবিতে যান তখন আমরা দেখি যে স্লোগান তুলতেন যে বুলবুল ভাই আসছে বিসিবির, তাকে নিয়ে বিভিন্ন রকমের স্লোগান দেওয়া হয় এবং তিনি আসলে আপনার সামনে যখন আপনাকে নিয়ে স্লোগান দেওয়া হবে অনেক সময় আপনিও কিছু বলতে পারবেন না, ঠিক আছে, শুনতে হয় চুপচাপ। এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে আর কি। তার মানে ক্রিকেট বোর্ড এখন মানে পুরোপুরি ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে, এই কথাটা বলা যাবে না, মানে যেই দায়িত্বে থাকুক সেই জায়গাটায় অনেকের বাইরের প্রভাব অনেক কিছু আছে বলে মনে হয়। তা তো বটে, এখন আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা, এমনিতে আপনার ক্রিকেটের এই দলটা আসলে কি মনে হচ্ছে যে আপনার জাতীয় দল, অন্যান্য কার্যক্রম, সেগুলোই কি কোনো বাধাগ্রস্ত হচ্ছে? এরকম 8-10 জনের একটা বোর্ড, ক্রিকেট বোর্ড পরিচালনা করছে, এত বড় কার্যক্রম, কোনো এগুলোতে কি বাধা হচ্ছে? না, যে ন্যাশনাল টিমের কথা বলি ভাইয়া, আগের মতোই তো সবকিছু চলছে, যে ধরেন ক্রিকেটারদের জন্য ক্যাম্প থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজগুলো কোনো কিছু কিন্তু ব্যাঘাত ঘটেনি, সবকিছু কিন্তু নিয়মিত কার্যক্রম হচ্ছে এবং সামনে আপনি জানেন যে এশিয়া কাপ, তার আগেও কিন্তু একটা সিরিজ আয়োজন করতে চায় এবং সেই ধরনের প্রক্রিয়াগুলো চলছে এবং বোর্ড যোগাযোগ রেখেছে। ক্রিকেটারদের তাদের জায়গায় ব্যস্ত রেখেছে, বাট কখনো কখনো ওই যে বাইরের আলোচনার প্রভাবগুলো ক্রিকেটেও পড়ে, যখন নানা রকমের অসঙ্গতি নিয়ে কথা হয় সেগুলো আমরা দেখতে পাই।
আরিফ, আপনার সাথে আবার কথা হবে। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম আবারও ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু। স্বাগত জানাচ্ছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আমরা কথা বলছিলাম কেমন চলছে ক্রিকেট বোর্ড এই বিষয় নিয়ে। ইফতেখার রহমান মিঠুর কাছে জানতে চাই যে আপনি গত এক বছরে নানা ধরনের পরিবর্তন এই ক্রিকেট বোর্ডে দেখেছেন। 3টি সভাপতির সাথে আপনি কাজ করছেন। এখনকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কেমন? তার ইউনিকনেসটা কি, আলাদা কি? সবচেয়ে বড় আমার কাছে লেগেছে, সবচেয়ে বড় ইউনিকনেস ওনার হচ্ছে উনি কিন্তু আমাদের সবাইকে নিয়ে টিম হিসাবে কাজ করছে। মানে এভরি ডিসিশন উনি কিন্তু আলাপ করে ডিসিশনটা নিচ্ছেন। ইয়েস, প্রেসিডেন্টের ডিসিশন নেওয়ার সর্বময় ক্ষমতা আছে, কিন্তু উনি কিন্তু আলাপ করে নিচ্ছেন। সুতরাং ইনফরমেশন ফ্লো অনেক বেটার হয়েছে। ওনার জন্য আমার মনে হয় ভালো হয়েছে যে 9 জনের আইডিয়া উনি পাচ্ছেন এইটা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে ওনার যে এক্সপিরিয়েন্স, এটা একদম টোটালি একটা ডিফারেন্ট। উনি যে নানান দেশে কাজ করেছেন, ওনার তো উনি ক্রিকেট কেন্দ্রিক প্রচণ্ড চিন্তাভাবনা করেন। আচ্ছা, হ্যাঁ। সো সেই দিক দিয়ে মানে আমি এই প্রথমবার দেখলাম কোনো প্রেসিডেন্ট নিজে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন যে কি করতে চান। সো এই দুটোতেই সবচেয়ে বড় পরিবর্তন এসছে, যেটার রেজাল্ট কিছু আমরা পাচ্ছি এখন এই কয়েকদিনেই। আচ্ছা, তার মানে আপনি মানে আগের বোর্ডগুলোর চেয়ে মানে ওনার সাথে কাজ করে আপনি কমফোর্ট ফিল করছেন? হ্যাঁ, এটা ডিফারেন্ট ওয়ে। মানে আপনার কথাটা হচ্ছে যে আগে যেরকম আমরা হতো কি, আমি এম নট ক্রিটিসাইজিং এনিবডি, এক একজনের এক এক স্টাইল থাকতে পারে। সো আগে হয়তো ধরেন অনেক কিছু হতো আমরা বোর্ডে আলাপ করতাম, কিন্তু এইখানে এখন হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ কল আছে, সব জিনিসপত্রই কিন্তু মানে ওখানে আলাপ করে নিচ্ছেন। এমনি যেটা আমাদের বিষয় যে কেমন চলছে ক্রিকেট বোর্ড, এক বছরে নানা ধরনের বাধা বিপত্তির মধ্যে ছিল, সীমাবদ্ধতার মধ্যে ছিল। এখন কি কাজের ফ্লোটা গত বছরের আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের চেয়ে এখন কি ফ্লোটা আরো বেটার হয়েছে কিনা আপনার কি মনে হয়? আমার পার্সোনাল মতে ডেফিনেটলি এটা প্রচণ্ড গতি পেয়েছে। আচ্ছা, বিশেষ করে আপনি দেখবেন যে আমাদের যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেই জায়গাটায় আপনার প্রচণ্ড প্ল্যানিং, আর এই শর্ট টাইমে প্ল্যানিং করে অ্যাক্টিভ হয়ে গেছে টিম। আর দ্বিতীয় কথাটা হচ্ছে এডুকেশনে, মানে আপনার জিনিসটা হচ্ছে যে কোচেস এডুকেশন, আম্পায়ার এডুকেশন, ম্যাচ রেফারি এডুকেশন, গ্রাউন্ডসদের এডুকেশন, এই কয়দিনে কিন্তু অনেকগুলি দেখবেন কন্টিনিউয়াসলি ইয়েছে। গত 2 দিন ধরেন আমার ডিপার্টমেন্টে 2 দিন নতুন ম্যাচ রেফারির আমরা 30 জন নতুন ম্যাচ রেফারি ইন্ডাক্ট করবো। এবার প্রথমবার কিন্তু আমরা এইভাবে করছি। আগে হতো কি কারো রেফারেন্স কোনো ইয়েতে হতো, এবার প্রথমবার আমরা পাবলিকলি আমাদের ওয়েবসাইটে দিয়েছি। তারপর 30 জন, তা ওইটা বলে দিয়েছে যে আমাদের নিয়ম আমরা ক্রিকেটার নিব এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটার নিব, ক্রাইটেরিয়া সেট করে দিয়েছে। হ্যাঁ, এই ক্রাইটেরিয়া দেখেন ছেলে মেয়ে মিলে 30টা অ্যাপ্লিকেশন পড়েছে, এই তাদের সিলেক্ট করে আমরা গত 2 দিন শেষ হয়েছে গতকাল। হ্যাঁ, এবং সেখানে ন্যাশনাল প্লেয়াররা অনেকেই অংশ নিয়েছে, অনেক ন্যাশনাল প্লেয়ার ছিল। তো এটা হচ্ছে গুড সাইন। আজকে আপনার সব যত আম্পায়ার আছে, যেহেতু সামনে ইয়ে হচ্ছে, আজকে কিন্তু আরেকটা ওয়ার্কশপ হচ্ছে। এইদিকে আপনি দেখেন যে কোচেসদের নিয়ে নানান আপনার ওয়ার্কশপ করা হয়েছে, কিউরেটরদের নিয়ে কোর্স করা হচ্ছে বাইরের থেকে। টবি বলে একজন আছে, ওনাকে এনে। তারপরে আপনি দেখেন এই যে রাজশাহী, রংপুর, বগুড়ায় যে এখন হাবিবুল বাশার গেছে, তারপরে আপনার রফিককে ফার্স্ট টাইম ইনক্লুড করা হয়েছে যে স্পিনার হান্টার ইয়ের জন্যে। আমাদের সবাই গেছে, তো প্লেয়ারদের ইনভলভমেন্ট আরো বেড়ে গেছে। আচ্ছা, তার মানে কাজের গতিটা অনেক বেশি হচ্ছে। কিন্তু এই 9-10 জন নিয়ে মানে সেটা কি আপনাদের সমস্যা হচ্ছে না? মানে শুরুতে এরকমটা শুনেছিলাম যে 22 জনের কাজ 10 জন 9 জনে করতে হচ্ছে। হ্যাঁ, এটা তো হচ্ছেই। এখন তো ধরেন নেক্সট ইলেকশনের আগে, আর ধরেন অক্টোবরে যদি ইলেকশন হয়, এর আগে তো কিছু করারও নেই। তো
ধরেন আমার যে দুই ডিপার্টমেন্ট প্রেশার অনেক হচ্ছে কিন্তু মিডিয়া এবং আম্পায়ারিং হ্যাঁ আম্পায়ারিং এ তো হচ্ছে, প্লাস এই ইভেন্টের সাথেও জড়িত, সব কিছুর সাথেই জড়িত। তো সুতরাং হচ্ছে, কিন্তু যেহেতু আমরা ডিস্ট্রিবিউট করে নিচ্ছি, সবাই মিলে আলাপ করে করা হচ্ছে আর গতিটা পেয়েছে, তো সুতরাং আপনি দেখবেন যে কোনো দিন বোর্ড অফিসে গেলেই দেখবেন 2-3 জন ডিরেক্টর আছে। এইটা কিন্তু আপনি লক্ষণীয়, লাস্ট 8-9-10 মাসের থেকে এই লক্ষণীয়টা, গত 2 মাসে এটা বেটার অবস্থা। আপনি বলছিলেন যে যদি ইলেকশন হয়, অক্টোবরের ইলেকশন নিয়ে কি শঙ্কা আছে নাকি অক্টোবরেই হবে, মানে কোনো ধরনের আইনি জটিলতা কিংবা আপনাদের কোনো প্ল্যান কি আছে কি? না, আমি হবে মানতেছে, আমাদের তো ডেটটা আপনার অক্টোবরের মিডের মধ্যে হতে হয়। এখন পর্যন্ত কোনো বাধা নেই বা কিছু আমার জানা মতে নেই, তো নর্মালি হবে। সো এটা প্রেসিডেন্ট অ্যান্ড এনইসি সব মিলে যখন ডিক্লেয়ার করবে, আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে এই অক্টোবর পর্যন্ত যেহেতু আর 3-4 মাস আছে, এখানে তো আপনি ইন্ডাক্ট করা, নতুন প্রক্রিয়া এবং তার কাজের মধ্যে এটা আমাদের 1 বছর আগে যদি হতো এটা বেটার হতো। আচ্ছা, আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। এমনি আপনার ডিপার্টমেন্ট দুটো নিয়ে আলাদা কথা বলতাম, সময়ের কারণে হয়নি, কিন্তু সাম্প্রতিক সময় একটা আলোচনা এসেছে যে ক্রিকেটারদের নানা ধরনের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টা আপনি দেখেছেন যে প্রিমিয়ার লিগে বেশ কয়েকটা প্লেয়ার, গ্যালারিতে দর্শকদের সঙ্গে বেশ কিছু প্লেয়ার, গতকাল লাস্ট আমরা একটা নিউজ দেখলাম তাসকিন আহমেদের, তার পারিবারিক যদিও একটা বন্ধুদের সাথে একটা ঝামেলা, মানে এই সব জায়গায় কি ক্রিকেট বোর্ড আরেকটু কঠোর হতে পারে কিনা, মানে ওভারঅল আমি একটা ধারণা জানতে চাই একদমই সংক্ষেপে। আমার পার্সোনাল মতামত যে আমাদের উচিত এখন আরো মানে আমরা আরো এটা সিরিয়াসলি নিয়ে আরো টাফ হওয়ার, মানে টাফ মানে কি নিয়মের মধ্যে আনা। যেরকম দেখেন যেটা গতবারের আম্পায়ারদের সাথে, ইভেন সৈকতের সাথে একটা বাংলাদেশ টিমের প্লেয়ারের যে সিচুয়েশনটা হয়েছে, আমার মনে হয় না এই সিজন এটা হবে না। কারণ হবে না মানে কি, আমরা যে এবার যখন সিসিডিএমকে বলা হয়েছে যে এবার যখন টিমগুলির সাথে ইন্টারঅ্যাক্ট করবে তাদের একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হবে যে উই উইল গো বাই বুকস, বাইরে আর কিছু হবে না। সো গতবারের যে মেসটা হয়েছিল ওইখান থেকে মেসেজটা আলটিমেটলি গেছে যে মানে রুলের বাইরে যাওয়া যাবে না। ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য, ধন্যবাদ আপনাকে বিশেষ করে ইফতেখার রহমান মিঠু। আমরা আরও কথা বলতে চেয়েছিলাম কিন্তু আসলে সময়ের কারণে আজকে হলো না। নিশ্চয়ই মিঠু ভাই আবার আমাদের সময় দিবেন। আমরা আজকের মতো এখানেই শেষ করছি।